সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও, অতঃপর বললেন, পেছনে দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে। ঝামেলার মধ্য থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা, অতঃপর সে পেছনের দরজা থেকেই বেরিয়ে গেল বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করল পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো অপেক্ষা করে বসে রইল ছেলেটা। অথচ তার বউর দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবদর আল শামস শালারা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে, নতুবা এতক্ষণেও কি একবার এদিকটায় আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবল কিছুক্ষণ। পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবেই সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণে মেয়েকে বাড়িতে আনবে না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না। অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুরবাড়িতে এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারে কি বিশ্রী। একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর কড়ায় গন্ডায় উসুল করে নিব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যর পানে, থমথমে কণ্ঠে বললেন, না, আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্য দৃষ্টি তীক্ষ্ণ হলো, দৃঢ় কণ্ঠে বলল, চারদিকে শুধু রাজাকার আলবদর আল শামসে ভরপুর, তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছি। তেমনি আমিও জিতব। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামল তুর্য। আবার বলল, বেহায়া যখন হয়েছি বেহায়া আরও হব, তবুও আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনই অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলা ঝুলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরুষ চল, এখানে থেকে আর আমাদের কাজ নেই। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্র সহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখল তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো। নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন হাম্মক? দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্তে গড়া দুইটা আলবদর আল শামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলে মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা! আরুষ বলল না কিছুই। ড্যাব ডেবিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যিই বলছে নাকি অভিনয় করছে, কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপরে আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো এইভাবে ড্যাব ডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস, মীর জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়। বেটা শুধু হাঁস মুরগির ওপর নজর, দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছি, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করছে। আরও শূন্য তুর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালারা এতক্ষণও তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। কই তখন তো ঠিক তেজি সুরে তাদের সাথে কথা বলেছেন, বেহায়ার মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাট ধরে রাস্তায় কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে বলছে, যা মীর জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপটা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীর আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকাল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতোমধ্যে। আকাশের এক কোণ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের।
তুর্য এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পৃথাদের বাড়ির সম্মুখে। বিকালের দিকে হুট করেই কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়েছে। দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পিছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। ওকে ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটাবার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটার, তাকে দেখার যে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সেই বহুদিন আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথা ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রিদি কলেজে গিয়েছে। তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলো। মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যা বলেছি? তবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে। আমি রিদি ভেবেছি, কিন্তু কথা হলো যদি রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না। আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরে ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকলো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। তুর্যকে দেখে বিন্দু মাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। পৃথার ভ্রু কুঁচকে এলো। এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখে মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরো চোখে পড়তেই মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরোগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরোটা। অতপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যের ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুতই ইটের টুকরাটা ছুঁড়ে মারল তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরাটা খুব সুন্দরভাবে লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য। দ্রুত নিজের ডান হাত তুলে কপাল চেপে ধরল। কণ্ঠে তুলল মূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো। না, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। তাহলে ইটের টুকরোটা কে মারল? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো তার কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেলল। কপাল থেকে হাত নামিয়ে ধরল চোখের সম্মুখে। দেখল কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখল সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমিটার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে। চারদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যের ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্র রঙা বিছানা দখল করে উদম শরীরে উপর হয়ে শুয়ে আছে সে। কোমর অব্দি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানালা থেকে আসা মৃদু আলোয়। উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যের ঘুমের মধ্যেই কক্ষের দরজায় টোকা পড়ল। বাহির থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকল, স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেলল ছেলেটা। আরুষ আবার ডাকলো, স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে? তুর্যর কর্ণে আঘাত হানল কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতে 9টা বাজিয়ে দিল। সব এই মেয়েটার দোষ। কাল রাতে বউর চিন্তায় তো ঘুমাতে দেরি হয়েছে। না মেয়েটা ধরা দিচ্ছে তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছি। ধপ করে চোখ মেলল তুর্য। 2 হাতে ভর করে বিছানায় উঠে বসল। মুহূর্তে ফর্সা শরীর থেকে খসে পড়ল পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের পেটানো ফর্সা শরীর। কালো বড় বড় লোমে আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়ায় পেটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। আরুষ আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকের কাজে রেখে সকালে নাস্তা না করে চটজলদি বেরিয়ে পড়ল পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউর দেখাটা আজ সে পায়, এমনি কয়েকটা দিন ঢাকায় কাটাবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়ে এই যে কয়েকটা দিনের জন্য সে আবার ঢাকা যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে তা কি তার মুরগির বাচ্চার মতো বউটা জানে? একদমই জানে না। মেয়েটা তো এটুকুই জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর রিদি আজ একসাথেই কলেজে আসছিল। শুভ্র রঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটা উজ্জ্বল শ্যামরঙা নরম দেহখানা,
মাথায় আবার শুভ্ররঙা হিজাব বাঁধা। পৃথাদের কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব করে ইচ্ছে হয় কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগে কেন আমাদের জামাইগুলিকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এ কথা প্রকাশ করতে পারে না মেয়েটা। এত সাহস তার নেই। তাছাড়া এইসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাথ ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতেই পৃথার হঠাৎ চোখ পড়ল তুর্যর পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জলজল করছে। পৃথার স্মরণ এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধবোধ জন্মালো। মায়া হলো তুর্যের জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হৈ হৈ করে উঠল রীতি। তুর্যের দিকে আঙ্গুল তাক করে বলল, এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথার ভ্রু কুঁচকালো। এই লোকটাকে তো সে সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চিনিও না। তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজে নিত? এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এই জন্যে বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখে দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যের জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফোঁস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল। তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিতে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিছু না, সে কি না কি একটু বলেছে তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দিবে ভাবতেও পারেনি পৃথা। না, এখন অবধি বাবা পর্যন্ত বিষয়টি যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দ্রুত যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুঁচকালো পৃথার কথায়। গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন? আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময় কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যের কুঞ্চিত ভ্রুজোড়া আরও কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করল, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পৃথা কপাল কুঁচকালো। সরু দৃষ্টিতে তুর্যর পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না? তুর্য নিজের দুই হাত বগল দাবা করলো। নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমার অত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্য প্রথম বলা না কথাটায় পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের কথাগুলো কর্ণে পৌঁছাতে তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেল মুহূর্তে। দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব মেয়ে। মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেব। পৃথা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলা 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড়লোককে জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতভম্ব হলো। এইটুকু 5 আঙ্গুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেওয়ার ভয় দেখাচ্ছে? এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করারও দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে উঠল। পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করলো। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামলো তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাইরে আসতে দেওয়া যাবে না, তাহলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফোঁসফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসল তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাই সাই করে পৃথার দৃষ্টির সীমানার বাইরে চলে গেল। পৃথাও ভিঞ্চি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতে মেয়েটা ঢুকে গেল কলেজের ভেতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরম দিশেহারা প্রকৃতি,
গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাই সাই করে চলছে তুর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র কাছাকাছি কিছু খেচর শ্রেণীর প্রাণী এবং কীটপতঙ্গের সমাগম। তুর্য নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোর একটা বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভেতরের দিকে ঢুকলো তুর্য। দুইজনে এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় করলো না, পুরনো কাঠের দরজাটায় ক্যাচ ক্যাচ ধ্বনি তুলে ভিতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। তুর্য তেতে উঠলো, গাল চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন আহামক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসিয়েছিস বেয়াদব? আরও হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুঁজে ছুঁড়ে ফেলল নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে এক টানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন বিদারী চিৎকারের ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা জাল, ট্রাক, ড্রাগস, ইয়াবা সহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারে 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিল। কথাটা বলে ভ্রু কুঁচকালো তুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত আরুষ? বউটা না আমার নিকট ধরা দিচ্ছে আর না জ্বালানো কমাচ্ছে। আরুষ কাঁচোমাচো মুখ করল, আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? তুর্যের কপালে ভাঁজ পড়ল। ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়া সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরে ফেলেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরে কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্থ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? তুর্য বাঁকা হাসলো। আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, এই ছেলেটা চিনিস? ওর নাম আরুষ শেখ। আরুষ শেখ নামটা কর্ণে পৌঁছাতে কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্থ দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অস্ফুট কণ্ঠে বলল, আরুষ শেখ? তুর্য উঠে দাঁড়ালো। আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু। কল্পনায় বউয়ের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটা সেবা যত্ন কর। কথাটা বলেই তুর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাট ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবার তাকালো শাহিন মির্জার দিকে। এতক্ষণের কাচুমাচু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তেই আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারে রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল। বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেব। নরকে তোমাকে স্বাগতম বেব। ঘন্টা খানেক কেটে গেল। আরুষ বেরিয়ে এলো রং চং উঠে যাওয়া স্যাঁতস্যাঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে 100 অবস্থা ছেলেটার। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ঘর্মাক্ত শ্যামবর্ণা মুখশ্রীতে। শার্টের উপরে দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে আবারও কাচুমাচু ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে আরুষ ভয় পায় না, পেলেও এই তুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট। আরুষ বেশ ভালোভাবে জানে তুর্যের ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। আরুষ আশেপাশে চোখ ঘুরালো। একবার ভাবলো তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণেই মত পরিবর্তন করলো। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না। অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো আরুষ। ধীর কণ্ঠে বলল, স্যার। তুর্য নড়ে চড়ে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল সাথে সাথেই। আরুষের পানে তাকিয়ে বলল, দিলি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে। কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তো সহ্য হলো না। কাকের মতো কাকা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মীর জাফরের বংশধর বলি? আরুষ আমতা আমতা করলো। বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো আরুষের পানে। আদেশে সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে।
আরও এলোমেলো দৃষ্টি ফেলল। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতঃপর বলল, স্যার আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ই খাবেন? নাক মুখ কুচকালো তুর্য। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এই মির্জাফরের বংশধর একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবি না। আমি মোটেই নুন দিয়ে বড়ই খাই না। আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়ই কিনি। আর কোনোভাবে 2-4টা টক বড়ি পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। আরও হতাশ হলো। এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে গিয়ে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ঢের ভালো। চারদিকে উৎসব লেগেছে। বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? তুর্যের 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ। বুক ধরফর করে সারাক্ষণ। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলের এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে, তার উপর তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার না দেখা বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদ কুড়ার লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে, তুর্যর বুক কাঁপছে, অস্থির হয়ে উঠছে সে। তাই তো ঢাকায় যাওয়া 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়ালে ছিল না। খেয়ালে থাকলে ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারত না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। আরুষকে সাথে নিয়ে পৃথাদের কলেজে ঢুকল। বসন্ত উৎসবের রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রঙা শাড়ি পেঁচিয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজ মাঠে। আর এই উৎসবের তাগিদে বাইরের মানুষদেরও আজ ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগ মোটেও হাতছাড়া করেনি তুর্য। যদিও সে এমনিও চাইলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবুও সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে। গলার কাজটায় আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাতঘড়ি আর মাথার চুলগুলো পেছনে ঠেলা। আরুষের সাজটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো। আরুষকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলই হবে না স্যার, একদম গলা ঝুলে পড়বে। আপনাকে আর যা লাগছে না? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে। ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ। আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নেই। তাছাড়া আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি গেয়ে নাকি যে তুর্যের পানে নজর দিবে? ছি, কি সব বাজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যের এই জঘন্য ভাষ্যের তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্য চোখ ঘুরে আশেপাশে তাকালো একবার, অতঃপর পিছন ঘুরে অন্যদিকে যেতে উদ্যত হলো। হঠাৎ করে হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পিছন ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। এ তো সেই দিনে সেই ঝগড়ুটে মেয়েটা। সেই মেয়েটা হঠাৎ করে এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে সে ঝগড়ুটের নারী। চুলগুলো খোলা, চোখে মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল। দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার, কিন্তু পরক্ষণেই সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ের এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানালো। মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহাপাপ। তুর্য ঢোক গিলল। নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবার উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পেছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি, শাড়ি! তুর্য থমকে দাঁড়ালো। ভ্রু কুচকে তাকালো সে পেছনের দিকে। ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাতঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। তুর্যর কিছু বলার আগে পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্যর হাতঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সে ব্যর্থ। আর এদিকে বিরক্তি বেড়েও চরম পর্যায়ে যেন। শেষে আর কোনো ইতিউতি না করে একটানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলেই ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল, ব্যাস হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা 2 হাতে ধরল চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তেই। নতুন শাড়ি তার আজ মাত্রই পরেছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেলল। তেতে উঠল পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন? তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিঁড়বই। সব দোষ আমার শাড়ির, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই?
আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। ওষ্ঠ বাকলে পৃথা তাচ্ছিল্যে সুরে বলল, আপনি সভ্য, তবে অসভ্যকে? তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো, বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইল, তবে তার আগেই তাদের কথোপকথনের মধ্যে ফোড়ন কটল আরুষ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য গর্জে উঠল, আরুষকে ধমকে বলল, চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবি না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুর্যের কথা তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা, চড়া গলায় বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর, পাজি বদমাইশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামলে কথা বলো। বলবো না, কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরও। নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে পৃথা শাড়ির আঁচলটা ধরে আরও কিছুটা অংশ ছিঁড়ে দিল। পৃথা হা হয়ে গেল, ক্রোধে রিরি করে উঠল তার শরীরখানা। অগ্নিদৃষ্টির তাকালো তুর্যের পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সে দৃষ্টিকে। পৃথা হুট করে পা উঁচু করে দাঁড়ালো তুর্যের সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে হাত বাড়িয়ে দুই হাতে খামচে তুলো তুর্যের পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, শোধবোধ। তুর্য ফুঁসে উঠল আরও। নিজের গলার দিকে তাকিয়ে ক্রোধ চরম পর্যায়ে তার। বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষভাগ উন্মুক্ত হয়ে উঠেছে জনসম্মুখে। তুর্যের মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রক্ত লাল হলো চক্ষুদয়। কপালে নমনীয় রগগুলো ফুলে ফেপে উঠেছে ইতিমধ্যে। স্থান কাল পাত্র কোনো দিক না ভেবে সে ঠাস করে একটা থাপড় মেরে দিল পৃথা নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তে মেয়েটার হাত চলে গেল গালে। ছলছল করে উঠল চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটোখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পৃথার, আবার কান্নাও পাচ্ছে। পৃথা আর দাঁড়ালো না এক মুহূর্ত, দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যেই। আরুষ এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল দুইজনের ঝগড়া। পৃথা দৌড়ে চলে যেতে মুখ খুলল সে। তুর্যের পানে তাকিয়ে বলল, স্যার। তুর্য মহা বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, কি হয়েছে? জিবা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভেজালো আরুষ। আমতা আমতা করে বলল, স্যার, এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এ দজ্জাল মহিলা আমার বউ? আরুষ ওপর নিচ মাথা ঝাঁকালো, মুখে বলল, জি স্যার, এটাই আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ পৃথা ইসলাম। তুর্য হতভম্ব হলো, কিঞ্চিত সময় নিয়ে হুট করে বুকে হাত দিল, বুকটা চেপে বলল, আরুষ পানি আন। বউ দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার, যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে। আরুষ ভয় পেল। তুর্যের অ্যাটাক? এর থেকে আতঙ্কের আর কি হতে পারে? ছেলেটা সময় ব্যয় করলো না একটু, দৌড়ে গেল গাড়ির নিকট। গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে আবার দৌড়ে ফিরে এলো তুর্যের পানে। ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা। তাড়াহুড়ো করে বলল, স্যার পানি, তাড়াতাড়ি খেয়ে নিন। তুর্য পানির বোতল হাতে নিল। এখনও যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সেই প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখন এসে কিনা জানতে পারছে সেই শত্রুই তার মুরগির বাচ্চার মতো বউ। আচ্ছা, সে কানে ভুল শুনল না তো? আর একটু নিশ্চিত হতে তুর্য আবার শুধালো, ভাই তুই নিশ্চিত এই দজ্জাল মহিলাই আমার বউ তো? জি স্যার, একদম 100% নিশ্চিত। তুর্যের গলা শুকিয়ে এলো। নিজের হাতে ধরে থাকা বোতলটা ছিপি খুলল। ঢক ঢক করে গিলল বোতলের অর্ধেকটা পানি। হুট করে কিছু একটা স্মরণে আসতে পানি পান করা থামিয়ে দিল সে। বোতলটা পাশে দূরে ছুঁড়ে ফেলল। অতঃপর আরুষের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওইটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নিবে শুনি? আরুষ ঢোক গেল। আমতা আমতা করে বলল, স্যার, আমি তো বলতে চাইছিলাম, কিন্তু আপনিই থামিয়ে দিলেন। জোর করে বলতি, এমনি সময় তো খুব ফটর ফটর করতে পারিস বেয়াদব। থামল তুর্য, চিন্তিত সুরে বলল, নিশ্চয়ই বউটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরও জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, বুকে সাহস নিয়ে বলল, স্যার, দজ্জাল মহিলারা ব্যথা পায় না। সাথে সাথে তেতে উঠল তুর্য, ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম দজ্জাল বলবি না, তাহলে তোকে আমি শুলে চড়াবো। আরুষ চুপসে গেল, তবে মনে মনে ভিঞ্চি কাটতে ভুলল না একটু। ওষ্ঠ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে এতক্ষণ বউকে দজ্জাল দজ্জাল বলে মুখে ফেনা তুলো, এখন এসেছে বউয়ের প্রতি প্রেম দেখাতে। শালা গিরগিটি কোথাকার। সময় গড়ালো। গোটা একটা রাত কেটে আবারও সকালে দেখা মিলল। তুর্য আজও সকাল সকালে ছুটে এসেছে পৃথাদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর তুর্যের যে শক্ত হাত, নিশ্চয়ই বউটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটা তুর্যের বউ। তাছাড়া তার আর পৃথার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতে তুর্যের দোষটা কোনো অংশে কম নয়। দুইজনই সমান দোষী। তার মধ্যে আবার তুর্য নিয়ে দিয়েছে থাপ্পড়।
গতকাল বিকালেও ছেলেটা ছুটে গিয়েছিল পৃথাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় না হয় দেখা পায়নি বউয়ের। এরপর যদি আবার বউয়ের খোঁজে বাড়ির ভিতরে ঢুকতে যেত, হয়তো হিতে বিপরীত হয়ে যেত। শ্বশুর বাড়িটা তো সব রাজাকার, আলবদর আর শামসে ভরপুর। বউটাও এই মুহূর্তে যেতে আছে, তাই আর তুর্য ও বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বউকে মানানো যাক, তাকে ভালোবাসা সিক্ত করা যাক, তারপর না হয় এই শত্রুতে ঘেরা বাড়িতে ঢুকে 2-4টা তাণ্ডব নৃত্য নাচা যাবে। তুর্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার রাজাকার শ্বশুরটার সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য। তুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পায়চারি শুরু করলো অনবরত। তার বউটা কেন কলেজে আসছে না এখনও? 9:30 বাজতে চলল ইতোমধ্যে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো আরও। হঠাৎ করে বলল, স্যার, ওই আপনার বউ আসছে। তুর্য নড়ে চড়ে দাঁড়ালো। বউ? তার বউ ভাবতে প্রশান্তিতে ভরে গেল ছেলেটার মন প্রাণ। কত প্রতীক্ষা, কত ছটফটানির পরে সে দেখা পেয়েছে বউয়ের। এই মেয়েটাকে আগে যতবার দেখেছি কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছি এই মেয়েটাই তার বউ, তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতি আষ্টে পৃষ্ঠে ধরেছে তুর্যকে। পৃথা রাস্তায় তুর্যকে দেখেও না দেখার ভান করলো। ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে। আরশ তাড়াহুড়ো করলো, হৈ হৈ করে বলল, স্যার, আপনার বউ চলে যাচ্ছে তো? তুর্যর হুঁশ ফিরল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা। তাড়াহুড়ো করে ডাকলো, থামল তুর্য। অর্ধেকটা ডেকে বাকিটা গিলে ফেলল। নিজেকে সামলে নিয়ে আবার ডাক দিল, পৃথা। পৃথা থমকে দাঁড়ালো, ভ্রু কুচকে তাকালো পিছন ফিরে। তার নাম ধরে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে ভ্রুদয় কুচকে এলো আরও। এই লোক তাকে ডাকছে কেন? আবার কোনো ঝামেলা পাকানোর ইচ্ছা আছে এর? মনে মনে সন্দেহ জন্ম নিল পৃথার। আশেপাশে একবার নজর বুলিয়ে সে বলল, জি, আমাকে ডাকছেন? তুর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো পৃথার নিকটে। মেয়েটার মুখোমুখি হয়ে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। পৃথা কপাল টান টান করে তাকালো তুর্যের পানে। শক্ত কণ্ঠে বলল, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে নাকি আপনার? তুর্য বউয়ের শক্ত কথার নিকট কিছুটা দমে গেল। এই বোধহয় প্রথমবারের মতো সে দমে গেল। নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ আছে? তুর্য আশেপাশে তাকালো। কি বলবে না বলবে ভেবে পেল না, মস্তিষ্ক হাতড়ে আমতা আমতা করে হুট করে বলে ফেলল, আসলে কি বলতে চাইছিলাম কি, তোমার গালটা ভীষণ নরম। পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কটমট করে সে বলল, অসভ্য অভদ্র পুরুষ মানুষ। তুর্য ঢোক গেল। সে যে উত্তেজনে ভুল করে ফেলেছে বেশ ভালো বুঝতে পারছে, তবুও নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে। একটু কেসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছিঁড়তে আমিও তোমাকে থাপ্পড় দিতাম না। তেতে গেল পৃথা। কত সুন্দর ছেলেটা, সব দোষ তার ঘাড়ে দিয়ে দিল। প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়েছিল বলেই না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়েছিল, অথচ এখন সে কি সুন্দর অবলীলা বলে দিল, তুমি পাঞ্জাবি না ছিঁড়লে আমিও থাপ্পড় দিতাম না। ব্যাটা ব্রিটিশ। পৃথা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। আপনি আমার শাড়ি ছিঁড়েছেন, আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি। আর থাপ্পড়টা ওটাও আমি ফেরত দিয়ে দিতাম সাথে সাথে, যদি আপনি আমার বড় না হতেন। তুর্য হতবাক হলো। কি বলল তার বউ তাকে? সে যদি বড় না হতো তাহলে তার বউও তাকে থাপ্পড় দিত? এই প্রথমবার মনে মনে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা। ভাগ্যিস আজ সে বয়সে বড়, নয়তো নির্ঘাত বউর হাতে মার খেতে হতো। এই বড় হওয়ার ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতো। তার পরক্ষণেই মুখ বাঁকালো তুর্য। তাচ্ছিল্য করে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তো তোমার বড় ছোট জ্ঞান আসে না। তাও যাক, থাপ্পড়ের সময় অন্তত তোমার বড় ছোট জ্ঞানে এসেছে। এ বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট। পৃথা রেগে গেল। তুর্য যে নিজের কথা দ্বারা অতি সূক্ষ্মভাবে তাকেই অপমান করেছে বেশ বুঝলো মেয়েটা। ওদিকে ক্লাসের ঘণ্টাও পড়ল বলে, তাই আর অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়ালো না পৃথা। শুধুমাত্র ক্রোধিত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকবেন। পরবর্তীতে আপনাকে যেন আমি আর আমার চোখের সম্মুখে না দেখি। ব্রিটিশ মানুষ। নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভেতরের দিকে প্রস্থান করলো মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না। পৃথা চলে যেতে আরুষ এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের পাশে। ভাবুক ভঙ্গিতে বলল, আপনার বউটা মনে হয় না এত সহজে মানবে স্যার। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে পৃথা চলে যাওয়ার পানে দৃষ্টি অব্যাহত রেখেই বলল, আমি কি বউকে মানাতে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব আরুষ? ওই নাটক, সিনেমা, উপন্যাসে যেমন হয় তেমন ভাবে। আরুষ কোনো চিন্তা ভাবনা করলো না, ফট করে উত্তর দিল, শিক্ষক পিতার সমতুল্য স্যার। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, চুপ থাক মির্জাফরের বংশধর। দিলি তো আমার মনটা ভেঙে। কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদকুড়া দিয়ে মুরগির বাচ্চার মতো বউটাকে পটিয়ে নিব, তা আর হতে দিলি না বেয়াদব। সকাল গড়িয়ে বিকেলে দেখা মিলল। পৃথা ক্লাস শেষ করে পার্কের দিকে গেল একটু। বাড়ি গেলে আর কেউ বাড়ি থেকে বের হতে দেবে না, অথচ মনটাও ভালো লাগছে না খুব একটা। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালকের ওই থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে। সে ছোটবেলা থেকে চঞ্চল প্রকৃতির।
দুষ্টুমির জন্য বাবা মা কিংবা ভাইদের নিকট বকা খেয়েছে অনেক, কিন্তু কেউ কখনো মারেনি তাকে। তো এই পুরুষ কোথা থেকে এসে দুম করে মেরে দিল, তাও কতগুলো মানুষের সামনে। কতটা লজ্জা পড়তে হয়েছিল গতকাল পৃথাকে। তবুও তো পৃথা দমে যায়নি, কলেজে যাওয়া বন্ধ করেনি। পৃথা হাঁটতে শেখেনি, আর না কাল ওই থাপ্পড়টায় তার কোনো দোষ ছিল। তাই তো সকাল সকালেই কলেজে ছুটে গিয়েছিল। কিন্তু লজ্জা, মন খারাপ, তারা তো ঠিকই আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে পৃথাকে। কি হলো, কেন হলো, কোন দোষে পৃথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে? তুর্য নামক ছেলেটার চেহারা মনে আসতেই পৃথার ছোট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে। ইচ্ছে করে 2-4টা চট থাপ্পড় মেরে ছেলেটার ফর্সা গাল লাল করে দিতে, কিন্তু বড় বলে আর চক্ষু লজ্জায় তা পারে না। ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলেও সে তো না। পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পৃথা। মেয়েটার ভাবনার মধ্যেই তার পাশে এসে বসলো কেউ একজন। পৃথা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, দেখলো তুর্যকে। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে আর আমার পাশে কেন বসেছেন? তুর্য ততটা পাত্তা দিল না পৃথার কথা, নির্বিকার ভঙ্গিতে বলল, জায়গা পেয়েছি বসেছি। এখানে কি তোমার নাম লেখা আছে নাকি? পৃথার কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না। এর সাথে এমন কথা বাড়ানো মানেই ঝগড়া, আর এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছে বা মানসিকতা কোনোটাই নেই মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। কলেজ ব্যাগটা কাঁধে নিয়েই উঠে দাঁড়ালো সে। ধূপ ধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তুর্য পিছন ডাকলো, গলা উঁচিয়ে বলল, পৃথা। পৃথা দাঁড়ালো না, বরং হাঁটতে হাঁটতেই পেছন ফিরে অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মুখে কিছু না বলেও চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে। তুর্য আর ডাকলো না মেয়েটাকে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথা যাওয়ার পানে। আরুষ পাশেই ছিল। পৃথাকে চলে যেতে দেখে সে বলল, স্যার, আপনার বউ চলে যাচ্ছে। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বউটা অমন বাচ্চাওয়ালা মুরগির মতো কেমনে হলো ভাই? দেখলেই ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরে শেষ করে দিবে আমাকে। আরুষকে দেখে চোখ ছোট ছোট করে বলল, আপনি ওই ব্রিটিশ লোকটা চালানা? আরুষ ভেবাচাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। যেমন স্বামী তার তো তেমন বউই হবে, এটা মোটেই বিস্ময়কর কিছু নয়। তাছাড়া পৃথা ভুল কিছু তো আর বলেনি। তুর্য তো সত্যি ব্রিটিশদের অন্তর্ভুক্ত। রন্ধ্রে রন্ধ্রে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশোনা এবং ব্যবসার সুবাদেও ইংল্যান্ডে ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজ কাজ ব্যতীত অন্য সব চিন্তাভাবনার সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিল তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। ছেলেটার ঘুম ভাঙার আগে পৃথাকে নিয়ে তাকে ফ্ল্যাটে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, এই দজ্জাল মেয়েটা কি আর তার কথা যেতে রাজি হবে? তুর্যের কথা শুনলেই তো সম্ভবত মুখের উপর নাকচ করে দিবে। আরুষ তবু আশা ত্যাগ করল না, কিছুটা ইতস্তত করে বলল, আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম? আরুষের হঠাৎ এহেন কথায় কপালে ভাঁজ পড়ল পৃথার। তারা এখনও অপরিচিত একে অপরের নিকট। শুধুমাত্র এই মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা আর ঝগড়া তাদের সাক্ষাৎ। তাছাড়া ওই ব্রিটিশ লোকটাও যে খুব একটা ভালো তা নয়। তার উপর তাকেও সে সহ্যই করতে পারে না। যদি সহ্য করতেই পারত তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপ্পড় দিতে পারত? সেই দিনের কথা স্মরণে আসতে মেজাজ বিগড়ালো পৃথার। হৃদয়ে জমে থাকা ক্রোধ ডালপালা মিলে দিল। ঝাঁঝালো কণ্ঠে মেয়েটা বলল, ওই ব্রিটিশ লোকটার বাসায় আর আমি কখনো যাব না। আরও যেন আগে থেকেই জানতো পৃথা এমন কিছুই বলবে। সে নিজের গলার স্বর একটু নরম করলো, অনুরোধের সুরে বলল, প্লিজ চলুন না ম্যাম। কেন, আপনার স্যারের আমাকে আরেকটা থাপ্পড় মারার বাকি আছে নাকি? না মানে। আরুষকে আর বলতে দিল না পৃথা। তার কথার মাঝেই বলল, পাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে যে আমি নিজে যেচে ওই ব্রিটিশ লোকটার গুহায় প্রবেশ করব? আমার কলেজ আছে, যাচ্ছি আমি। কথাটা বলে পৃথা সম্মুখ পানে পা বাড়ালো। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। একটা বার যদি পৃথা এখান থেকে চলে যায়, তারও নির্ঘাত উপরে চলে যাওয়ার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরুষ হন্তদন্ত হয়ে পিছিয়ে নিল পৃথার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে আমার স্যার খুব অসুস্থ, তো তাই আপনাকে একটু আসতে বলেছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছু নেই। তুর্যের অসুস্থতার খবর শুনে পৃথা থমকে দাঁড়ালো। যতই শত্রুতা হোক, একটা লোক অসুস্থ এ কথা শুনে নিশ্চয়ই চলে যাওয়া কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পৃথাকে দাঁড়াতে দেখি একটু সাহস পেল আরুষ। জিবা দিয়ে ওষ্ঠ ভিজে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহরে নতুন, কাউকে চিনি না তেমন। কোনো আত্মীয় স্বজনও নেই আমাদের এখানে। যতই ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আমরা অল্প স্বল্প চিনলেও এখানে আপনাকেই চিনি শুধুমাত্র। তাই আর কি বলছিলাম, আপনি যদি একটু আমার সাথে আসতেন ভালো হতো। স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় শুধুমাত্র আমি আর সেই ছিলাম। একা পুরুষ মানুষ কী থেকে কি করব বুঝতে পারছিলাম না, তো তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা। মলিন কণ্ঠে বলল, যাক, আপনি যদি না আসতে চান তাহলে তো আর করার কিছু নেই। এমনিও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি দেখি, আর কাউকে পাই কিনা। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।
পৃথার খারাপ লাগলো আরুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে মনে হলো ছেলেটা সত্যিই বলছে। হয়তো তার স্যার অসুস্থ। পোশাক আশাক চোখ মুখেও বেশ চিন্তিত মনে হচ্ছে আরুষকে। তবে কি ওই ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ? পৃথা আর না করতে পারল না। যতই হোক লোকটা অসুস্থ। তুর্য হয়তো খারাপ লোক ব্রিটিশ, কিন্তু সে তো তা নয়। একজন মানুষ অসুস্থ আর সাহায্য করার মতো কেউ নেই শুনেও হাত পা গুটিয়ে কীভাবে বসে থাকবে সে? পৃথা রাজি হলো আরুষের সাথে যেতে। ঝামেলাহীনভাবে বলল, চলুন দেখি কি হয়েছে আপনার স্যারের। আরুষ খুশি হলো ভীষণ। যাক, অবশেষে বুদ্ধি কাজে লেগেছে। পৃথা রাজি হয়েছে, এর মানে এ যাত্রায় তার জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পৃথাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে চোখে পড়লো তুর্যের কক্ষের দরজা খোলা। আরুষ ভাবল স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। নিশ্চয়ই হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে সে এবং তার উপর খুশিও হবে। তাই আরুষ আর ইতিউতি না করে পৃথাকে নিয়ে সোজা তুর্যের কক্ষে এলো। কিন্তু একই তুর্য কোথায়? বিছানা তো খালি। পৃথা আর আরুষ দুজনেই আশেপাশে খুঁজতে শুরু করলো তুর্যকে। ওয়াশরুম থেকে মৃদু পানির শব্দ কর্ণে আঘাত হানল তাদের। দুজনেই নিশ্চিত হলো তুর্য ওয়াশরুমে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল এরপরে। ওয়াশরুমে বসে বেশ উচ্চসুরে গান ধরল তুর্য। নিজের বেসুরো কণ্ঠে গাইতে শুরু করলো। জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই রে, শান্তির বাপ তার মায়েরে নিয়ে বিলেত পালাইছে। আর আমার ঘরে রাখি গেছে ঘসেটি বেগম, সাথে রাখিছে মীর জাফর, শ্বশুরবাড়িতে রাজাকার, শান্তির বাপ আমারে ধ্বংস করিছে। ও হে হে, শান্তির বাপ আমারে ধ্বংস করিছে। তুর্যের কণ্ঠে এমন উদ্ভট মিলহীন বেসুরে গান শুনে মাথাটা ঘুরে উঠল পৃথার। মেয়েটার খুব করে মনে পড়লো তার প্রিয় কার্টুন ডোরিমনের কথা। আজ কেন যেন মনে হচ্ছে ডোরিমনের জিয়ান টিভি ছেড়ে তার ফাটা বাস কণ্ঠ নিয়ে তুর্যের উপর ভর করেছে। আর সে ঠিক ওই ডোরিমন কার্টুনে জিয়ানের গান শোনার পর সবাই যেমন জ্ঞান হারাতো তেমনই জ্ঞান হারাবে ভাব। তবে শেষ পর্যন্ত পৃথার জ্ঞানটা রক্ষা পেল। তুর্য তার বিখ্যাত গান থামালো। সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বক্ষভাগ থেকে। বাবা, কি ঘূর্ণিঝড় নামক গানই না শেষ হয়েছে। তবে এত কিছুর মধ্যে মেয়েটা একটা জিনিস বেশ ভালো বুঝছে, তুর্য কোনো অসুস্থ টসুস্থ নয়। এই বড় ব্রিটিশের চেলা ছোট ব্রিটিশ আরুষ তাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। যেমন জিয়ানের চাপে পড়ে নবিতা মিথ্যা বলে সিজুকা, সুনিও, ডোরিমন এবং অন্যদের নিয়ে আসতো তার গান শুনতে, তেমনই এই চেলাটাও তাই করেছে। পৃথা কটমট করে তাকালো আরুষের পানে। আরুষ ঢোক গেল, মিনমিনিয়ে বলল, আমি তো অসুস্থ দেখিয়ে গিয়েছিলাম, হঠাৎ সুস্থ হলে কিভাবে বুঝতে পারছি না। দুজনের কথোপকথনের মধ্যে ওয়াশরুম থেকে তুর্যের ফাটা কণ্ঠে আবারও নতুন গান ভেসে এলো। এবার সে আগের থেকেও জোরে গাইতে শুরু করলো। আমি জুয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমার বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমার বাবাই দিছে বিয়া। গানটা গাইতে গাইতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে তার কোনো খেয়াল নেই। কোমর অব্দি শুভ্র রঙা একখানা তোয়াল দ্বারা আবৃত করে নিজ কণ্ঠের গানের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নগ্ন বক্ষে মুক্ত দানার মতো পানিতে বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকটে গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার উপরে রাখা। তুর্য গান গাইতে গাইতে বিছানার উপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল। তার মুরগির বাচ্চার মতো বউটা তার পানেই তাকিয়ে আছে গোল গোল চোখে। তুর্য ভ্রু কুচকালো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি গো মুরগির বাচ্চা, আগে তো রাতের আধারে স্বপ্নে এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিন দুপুরে আমার ইজ্জত লুটের উদ্দেশ্যে চলে এসেছ। আরও শুনল তুর্যের কথা। বেচারা বেশ বুঝলো তার স্যার পৃথাকে কল্পনা হিসেবে নিচ্ছে। তাকে এখনই তুর্যের ভুলটা ভাঙাতে হবে, নয়তো পরে তার উপরই আবার চোটপাট লাগাবে। রুক্ষ কণ্ঠে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না ওটা কল্পনা না সত্যি? এখন তোর ম্যাম যে আমার সব দেখে নিয়েছে, এর দায়ভার কে নিবে? আরও সে একটু এগিয়ে গেল তুর্যের পানে, গলার স্বর একটু বাড়িয়ে বলল, স্যার ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যি এসেছে। আর সে কথা ধ্যান ভাঙল তুর্য, দরফরে উঠল সে। এর মানে পৃথা তার কল্পনা নয়, সত্যি মেয়েটা এখানে এসেছে, আর এই অবস্থা তার সামনেও দাঁড়িয়ে আছে। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য, চট জলদি বলল, আমার মুরগির বাচ্চা এখানে কেন? পরক্ষণে আবার ছেলেটা দুই হাতে নিজের কোমরে জড়ানো তৈলাটাকে আঁকড়ে ধরলো। হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরে তৈলাটা ছিল, নয়তো আমার মা নিজ্জত এতক্ষণে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করত। পৃথা হতবাক হলো, কী সব বলছে এই পুরুষ, মাথাটাতে কি সব গেছে নাকি? পৃথা অবাক কণ্ঠে বলল, মা নিজ্জত গলায় দড়ি দিতে পারে? তুর্য কপাল টান করে তাকালো পৃথার পানে, অতঃপর বলল, কেন, ওদের তোমার মানুষ মনে হয় না?